প্যানেল প্রকাশ করতে আবার পর্ষদের পক্ষ থেকে একটা জটিলতা, প্যানেল কিছুতেই প্রকাশ করা যাবে না, এক্সাক্ট কারণটা কি বলে মনে হয়? দেখুন, প্যানেল পাবলিশ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই আইনে সেটাই বলা থাকে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য কিছু কিছু আইনের ক্ষেত্রে, যেমন ধরুন প্রাইমারি রিক্রুটমেন্ট রুলসে স্পষ্টত বর্ণিত নেই, কিন্তু তার অর্থ এই নয় যে প্যানেল প্রকাশ করতে হবে না, কারণ সত্যতার সাথেও প্যানেল প্রকাশ করতে হয়। এটাই স্বাভাবিক যে কারা কারা চাকরি পেল ক্রম অনুযায়ী তাদের নামগুলো থাকবে, এটাই স্বাভাবিক। শুধু তাই না, যেমন ধরুন আপার প্রাইমারি ক্ষেত্রে নির্দিষ্ট রুলস আছে কিভাবে প্যানেল পাবলিশ হবে, কিভাবে মেরিট লিস্ট পাবলিশ করতে হবে, কিভাবে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করতে হবে, কিভাবে রেশিও মেনটেন করতে হবে, সেটা নির্দিষ্টভাবে বলা আছে। কিভাবে ভ্যাকেন্সি সেটা ডিক্লেয়ার করতে হবে, ফাইনাল ভ্যাকেন্সি কি, টেন্টেটিভ ভ্যাকেন্সি কি, এগুলো রুলসে বলা আছে। এত তো সত্ত্বেও এটা প্রকাশ করা হয় না। যেমন ধরুন ভ্যাকেন্সি আপডেট করতে চায় না, বা প্যানেল পাবলিকেশনের ক্ষেত্রে ব্রেকেজ অফ মার্কস দেওয়া হয় না। যেমন ধরুন নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে প্রথমে তারা কি করলো, একটা প্যানেল পাবলিশ করলো, সেখানে কোনো ব্রেকেজ অফ মার্কস দেওয়া হলো না। ফলে জানা গেল না যে যে ব্যক্তি শেষে আছে তার নাম্বার কত, যে ব্যক্তি তার আগে আছে তার নাম্বার কত। দেখা যাচ্ছে যে এই প্যানেল না পাবলিশ করার ফলে যে ব্যক্তি লিস্টে শেষের দিকে আছে বা পরের দিকে আছে তাদের আগে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, তাদের আগে কাউন্সিলিং এ ডেকে নেওয়া হয়েছে। ইভেন প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও কিছু ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হয়েছে। যেহেতু প্যানেল পাবলিশ করেনি ইন অর্ডার অফ মেরিট, তাই জানা যাচ্ছে যে যে ব্যক্তিকে ডাকলো সেই ব্যক্তি আদৌ যে ব্যক্তিকে ডাকলো না তার থেকে কম নাম্বার পেয়েছে বা বেশি নাম্বার পেয়েছে। এখন এই যে একটার পর একটা মামলা হওয়ার ফলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, যখন বিশেষ করে অথরিটিকে ডাইরেকশন দিচ্ছে আদালত যে তোমরা এফিডেভিট করে জানাও যে এই ব্যক্তির প্রাপ্ত নাম্বার কত, তখন তারা এফিডেভিট নিয়ে এসে বলছে যে হ্যাঁ এই ব্যক্তির নাম্বার কম, এখানে ভুল হয়েছে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া একে ভুল হয়েছে, এটা এরর, এটা অনেক ক্ষেত্রে বলেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অথরিটি তারা এই প্যানেল পাবলিশ করতে চায় না বলে তারা একটার পর একটা করা হয়ে যাচ্ছে এবং সেটা ডিলে করছে। ইভেন আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, 2016 সালের সিলেকশন প্রসেস এখনো পর্যন্ত প্রাইমারির ক্ষেত্রে এখনো পর্যন্ত সেই প্যানেলের মুখ এখনো কেউ দেখেনি। আজকে 2024 সাল, অর্থাৎ 8 বছর কেটে গেছে, প্যানেল পাবলিশড হয়নি। এটা করছে তার একটাই কারণ, কোন ব্যক্তিরা চাকরি পেয়েছে সেটা জানাতে চাইছে না অথরিটি। তার কারণ জানতে পারলেই জানা যাবে যে সেই ব্যক্তি আদৌ চাকরি পাওয়ার যোগ্য নয়, বা সেই ব্যক্তি প্রাপ্ত নাম বা যে ব্যক্তি চাকরি পায়নি তাদের থেকে কম। সেই জন্য তারা প্যানেল পাবলিশ করতে চাইছে না, দুর্নীতি করবে বলে। আর আর সব থেকে যেটা জরুরি সেটা হলো যে সদিচ্ছা। এই সরকারের সদিচ্ছাই নেই যে একটা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা থাকুক। সেই জন্য দেখবেন প্রাইমারির ক্ষেত্রে এরকম কোনো নির্দিষ্ট আইনই তৈরি করেনি যে প্যানেল পাবলিশ করতে দেখে যাওয়া মার্কস। প্রাথমিকের ক্ষেত্রে এই আইনই তৈরি করে 2016 সালের আইন, এই সরকারের আমলে তৈরি আইন। ফলে সরকারই চাই না একটি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকুক। এটা পরিষ্কার হয়ে গেছে যদি আপনি প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস 2016 দেখেন। না, প্রাইমারি রিক্রুটমেন্ট যে মামলাটা সেটা প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এক্স্যাক্টলি কেন এটা আপনার মনে হয়? দেখুন, আমি একটা নির্দিষ্ট মামলা বা যে কোনো মামলার ক্ষেত্রে আমি কোনো মন্তব্য করতে চাইবো না পেন্ডিং মামলা নিয়ে, কিন্তু আমি আমি আপনাকে রুলস নিয়ে বলছি যে সরকারের সদিচ্ছা বা সরকারের তৈরি আইন, সেখানে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে এবং সেখান থেকে আসলে কি করা উচিত। অ্যাকচুয়ালি তো প্যানেল উইথ দেখে যা মার্কস প্রকাশ করা উচিত। যেমন ধরুন আপার প্রাইমারিতে আইন থাকা সত্ত্বেও প্রথমে করা হয়নি, নবম দশমে আইন থাকা সত্ত্বেও দেখে যা মার্কস পাবলিশ করা হয়নি। এইগুলো তো মানে আপনি যদি বলেন যে এগুলো ওই অস্বচ্ছতা বা দুর্নীতি করার জন্য এগুলো করা হচ্ছে, নির্দিষ্টভাবে বললে সেটা বলতে হয়। আর একটা ব্যাপার, সুপার নিউমেরিক পোস্ট নিয়ে যাবতীয় প্রশ্ন। সুপার নিউমেরিক পোস্ট আপনারা বারবার বিরোধিতা করছেন, এই সুপার নিউমেরিক পোস্টটা কি এবং কেন এর বিরোধিতা? দেখুন, সুপার নিউমেরিক পোস্ট যেটা বলা হচ্ছে সেটা এই এই রাজ্যের ক্ষেত্রে দেখবেন সুপার নিউমেরিক পোস্ট কখন তৈরি করলো, অতিরিক্ত শূন্য পদ তখন সরকার দেখলো যে একটার পর একটা রিক্রুটমেন্ট আদালত বাতিল করছে। এবং আপনারা যদি এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে যদি আপনারা যদি এই ক্যাবিনেট মেমোরেন্ডামটা দেখেন তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে এই সুপার নিউমেরিক পোস্ট কি উদ্দেশ্যে ক্রিয়েট হয়েছে। ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এটা কগনিজেন্স নিল একটা গোটা মন্ত্রিসভা।
তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সরকারিভাবে তার কোনো পদক্ষেপ, নির্দিষ্ট পদক্ষেপ সেখানে বর্ণিত থাকলো না। তারপরে বলা হলো এই প্রেক্ষিতে দাঁড়িয়ে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হলো, আর তারপরে সেই অতিরিক্ত শূন্য কি কাজে ব্যবহৃত হবে সেটা আদালতে এফিডেভিট করে কে বললো? স্কুল সার্ভিস কমিশন। তারা বললো এই সুপার নিউমেরিক পোস্ট দুটো কাজে ব্যবহৃত হবে। এক, অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য। দুই, যোগ্য করে থেকে তাদের চাকরি দেওয়ার জন্য। তার আসল উদ্দেশ্য হচ্ছে যে অযোগ্যদের চাকরি বাঁচানো। আপনারা যদি মাননীয় বক্তব্য শোনেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তিনি কি বলছেন? তিনি বলছেন একজনের চাকরি যাবে না। অর্থাৎ যে সাদা খাতা দিয়ে চাকরি পেল তার কেন চাকরি থাকবে? যে এই লিস্টে কোথাও নাম নেই, না মেরিট লিস্টে কোথাও আছে, না প্যানেলে কোথাও আছে, না ওয়েটিং লিস্টে কোথাও আছে, না ওয়েটিং লিস্টে, না প্যানেলে, না মেরিট লিস্টে কোথাও নাম নেই, সে আদৌ ইন্টারভিউ বসেনি, ইন্টারভিউ জীবনে দেয়নি, তারা সব চাকরি পেয়ে গেছে। আপনি যদি বলেন যে ইন্টারভিউ পার্টিসিপেটই করলো না, নিয়োগ প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ অংশে পার্টিসিপেটই করলো না, তাকে চাকরি দেওয়া হলো, তার চাকরি থাকবে। এটা যদি আপনি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে যদি বলেন এই অতিরিক্ত শূন্যপদ সেই ব্যক্তির চাকরি বাঁচানোর জন্য ব্যবহৃত হবে, আপনি বলুন কোন শুভবুদ্ধি সম্পন্ন যুক্তিশীল মানুষ সেটাকে মেনে নেবে? কেন এই যে যারা সাদা খাতা শিক্ষক তারা কেন স্কুলগুলোতে পাঠদান করবেন? কেন গ্রামের সীমার সাধারণ পরিবারের সন্তানেরা এই ধরনের শিক্ষকদের কাছ থেকে পাঠ নিতে বাধ্য থাকবে, যেখানে সরকার সংবিধানের শপথ নিয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করছে? অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে, বিশেষ করে এই নিয়োগ নিয়ে। একটা নিয়োগ ও স্বচ্ছতার সঙ্গে করার সরকারের কোনো সদিচ্ছা নেই। সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে একটা নিয়োগে একটা দুর্নীতি হতে পারে না। সরকার চাই তাই দুর্নীতি হয়েছে, সরকার যদি না চাইতো এই দুর্নীতি কখনোই সম্ভব ছিল না। আর একটা বিষয়, পুরো বিচার প্রক্রিয়াটা বা এই তদন্ত প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে বলে আপনাকে আদালতে সওয়াল করা হয়েছে, যে ইচ্ছাকৃতভাবে দেরি করা হয়েছে তদন্ত প্রক্রিয়া, কারাই তদন্তে বাধা সৃষ্টি করলো? দেখুন সেটা তো প্রতিদিনই একটা ভয়েস স্যাম্পেল সেটা নিতে 4 মাস সময় লাগে, সেটা 4 ঘন্টার কাজ। ফলে এই তদন্ত প্রক্রিয়াকে প্রলম্বিত করতে, বিলম্বিত করতে, এই তদন্ত প্রক্রিয়া আটকাতে কি না কি করা হয়েছে আপনারা দেখেছেন নির্দিষ্টভাবে। দেখুন এই যে আপনি যদি দেখেন মিউনিসিপ্যালিটি কোর্ট, আচ্ছা মিউনিসিপ্যালিটি যদি নিয়োগের দুর্নীতি হয় তাহলে সরকারের তো সেখানে নিজে থেকে প্রণোদিত হয়ে যে আমি আপ টু সুপ্রিম কোর্ট যেতে পারেন, আইনগত কোনো বাধা নেই, কিন্তু সরকারকে তো সাহায্য করা উচিত যে না হ্যাঁ পৌরসভা গুলোতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হলে আমি সাহায্য করছি, চলো যে দুর্নীতি করে যাদের নিয়োগ পেয়েছে তাদের সকলকে বের করে দাও। উল্টে সরকার সেই তদন্ত প্রক্রিয়া আটকাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত করতে পারে, আইনগত কোনো বাধা নেই। কিন্তু সরকার তো এটা তো সরকারের সদিচ্ছা প্রকাশ করে দেয়। সরকার যদি সদিচ্ছা থাকতো তারা বলতো যে হ্যাঁ আমি জানতে পেরেছি যেমন এই তদন্ত প্রক্রিয়ায় আমি সহযোগিতা করব। সহযোগিতা তো করছেনই না, উল্টে বিভিন্নভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহার করে, যেহেতু শাসক দলের বেশিরভাগ ক্ষেত্রে নেতা নেত্রীরা এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে, বিভিন্ন দপ্তরকে ব্যবহার করে তারা এই তদন্ত প্রক্রিয়াকে বিলম্বিত করছেন বা প্রলম্বিত করছেন। এবং সব থেকে ইন্টারেস্টিং আপনি যদি দেখেন যে যারা অভিযুক্ত হচ্ছে, যাদের নাম উঠে আসছে, বেশিরভাগই কোনো না কোনো ভাবে শাসক দলের সঙ্গে যুক্ত, হয় নেতা মন্ত্রী, না হলে সরকারি মানে আমলা স্তরে যদি দেখেন বা আধিকারিক স্তরেও যদি দেখেন সরকার ঘনিষ্ঠ আধিকারিক বলেই সরকারি মহলেই পরিচিতি আছে। না, যেটা বারংবার করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যদি দুর্নীতি কেউ করে থাকে তাহলে পুরো প্যানেল বা পুরো চাকরি সবার কেন চলে যাবে, ভালো এবং খারাপের মধ্যে বিভাজনটা কেন করা গেল না? আমরা তো সবসময় বলছি ভালো এবং খারাপের মধ্যে বিভাজন করো, আমরা তো সে কথাই বলতে এসছি, ভালো এবং খারাপের মধ্যে বিভাজন করো। আমরা সে কথাই বলতে আসছি যে
যোগ্য ব্যক্তিদের চাকরি দাও, অযোগ্যদের নয়। আমরা সবসময় বলছি যোগ্য ব্যক্তিদের চাকরি দাও, অযোগ্যদের নয়। অযোগ্যদের চাকরি থেকে বাতিল করে যোগ্য ব্যক্তিদের চাকরি দাও। একটাও অযোগ্যকে দেবে না। যে সরকার আর এই নিয়োগকারী সংস্থারা চাইতো যে যোগ্য ব্যক্তিদের চাকরি দেব, তাহলে আজকে এই জটিলতায় তৈরি হতো না। যোগ্য ব্যক্তিদের চাকরি দিলে একটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো মামলা টিকতো না, সেটাই স্বাভাবিক। যদি আপনি 153 র্যাঙ্ক করেছে যে, তাকে না যে 174 র্যাঙ্ক করেছে তাকে যদি নিয়োগ প্রক্রিয়ায় আপনি নিয়োগ দেন, বা যার লিস্টে কোথাও নাম নেই তাকে যদি আপনি নিয়োগ দেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই এখানে সে যখন জানতে পারবে, তার নলেজে যখন আসবে, সে স্বাভাবিকভাবেই তার তো অন্য কোনো জায়গায় যাওয়ার নেই, আদালতের দ্বারস্থ হবে। আদালত খুব স্বাভাবিকভাবেই সেই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে এবং খুব স্বাভাবিকভাবেই এখানে তার পরিণতি দেবে। আমার আমার শেষ প্রশ্ন, আজকে আদালত প্রশ্ন তুলেছে প্যানেল প্রকাশ করলে সম্মানহানি কার হবে, মানে কিসের জন্য প্যানেল প্রকাশ করা যাচ্ছে না, কার? আমি 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 তো বলছি, আমি এখনো পর্যন্ত অপরাধ তারা সম্মাননীয় প্রশ্নই আসে না। প্যানেল পাবলিশ করতে হবে, এটাই আইন, এটাই আইন। প্যানেল পাবলিশ করতে হবে, এটাই আইন। এবং বেশ কিছু নিয়োগের ক্ষেত্রে সেখানে নির্দিষ্টভাবে যে অ্যাপয়েন্টমেন্ট রুল, সেখানে নির্দিষ্টভাবে বলাই আছে প্যানেল পাবলিশ করতে হবে। এখানে ডেফিনেশন দেওয়াই আছে, মেরিট ডেফিনেশন, ইন্টারভিউ ডেফিনেশন, প্যানেলের ডেফিনেশন, কিভাবে এই সিলেকশন প্রসেসটা চলবে তার নির্দিষ্ট আইনই আছে। এত তো সত্ত্বেও তারা প্রকাশ করে না। এবং কেন করে না, বা ব্রেকেজের মার্কস সহ প্রকাশ করে না, তার উত্তর একটাই, সেটা হচ্ছে যে দেখছেন দুর্নীতি করে নিয়োগ হয়েছে। এই দুর্নীতি করে নিয়োগ করার জন্যই তারা বেসিক্যালি প্যানেল পাবলিশ করে না। প্যানেল পাবলিশ হলে এই দুর্নীতি করে নিয়োগের পুরো তথ্যটা সকলের সামনে চলে আসবে। সেই জন্য তারা রুল মেনে তারা প্যানেল পাবলিশ করে না।